কুমিল্লার মুরাদনগরে মা ছেলে মেয়েকে হত্যার ঘটনায় আরও ৬ জন সহ মোট গ্রেপ্তার ৮, ইউপি চেয়ারম্যান সহ মামলার আসামি ৬৩ জন। পাটগ্রাম থানায় হামলার ঘটনায় যুবদল ও বিএনপি ২ নেতাকে দল থেকে বহিষ্কার, আরও ৪ জনকে আজ তোলা হবে আদালতে। কেউ স্বৈরাচারের মতো আচরণ করলে তার পরিণতি হবে আওয়ামী লীগের মতো, বগুড়ার পথসভায় নাহিদ ইসলাম। জুলাই মাস জুড়ে একাধিক লঘুচাপ দেখা দিতে পারে সাগরে, ঘূর্ণিঝড়ের সংখ্যা কম, হতে পারে বজ্রসহ বৃষ্টি। চাঁদপুরে ৩% কমিশন বাড়ায় ঘাটে আসছে না ব্যাপারীরা, মন প্রতি ইলিশের দাম বেড়েছে ৪০,০০০ টাকা। সমগ্র বাংলাদেশের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাদ্দিন ফরিদ। কুমিল্লার মুরাদনগরে মা ও ২ সন্তানকে হত্যার ঘটনায় আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেপ্তার ৮ জন। এর আগে ইউপি চেয়ারম্যান সহ ৩৮ জনের নাম উল্লেখ সহ মোট ৬৩ জনের বিরুদ্ধে থানায় দায়ের করা হয় মামলা। ঘটনা ২ দিন পর মধ্যরাতে বাঙ্গোরা বাজার থানায় মামলা করেন নিহতের বড় মেয়ে রিক্তা বেগম। ওসি মাহফুজুর রহমান জানান, মুরাদনগরের আকবপুর এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করে থানায় দেয়া হয়। তারা হলেন সবির আহমেদ ও নাজিম উদ্দিন বাবুল। গত বৃহস্পতিবার মাদক ব্যবসার অভিযোগে গণপিটুনিতে মা ও তার ২ সন্তানকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রোকসানা আক্তারের আরেক সন্তান রুমা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এখানে এজাহারে ৩৮ জন আসামি এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনকে নিয়ে আমরা মামলা নিয়েছি। অভিযান অব্যাহত আছে। আমরা এই ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে সবাইকে আইনের আওতায় নিয়ে আসব। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলার ঘটনায় আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেপ্তার ৮ জন। এদিকে হামলার ঘটনায় গতরাতে বিএনপি ও যুবদলের ২ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদিন স্বপন স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃতরা হলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্য বাদশাহ জাহাঙ্গীর মোস্তাজির চপল ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দলের নেতারা। এর আগে বুধবার রাতে পাটগ্রাম থানায় হামলা চালিয়ে ২ আসামিকে ছিনিয়ে নেয়া ও পুলিশ সহ ২০ জনকে আহতের ঘটনায় পাটগ্রাম ও হাতীবান্ধা থানায় আলাদা ২টি মামলা করে পুলিশ। এতে ৫৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত প্রায় ৭০০ জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, গ্রেপ্তারকৃতদেরকে এই মুহূর্তে কোথায় রাখা হয়েছে, আইনি প্রক্রিয়া কি নেওয়া হয়েছে সেখানে? জি ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে লালমনিরহাটের পাটগ্রামে গত বুধবার রাতে দুর্বৃত্তের হামলায় কিন্তু পাটগ্রাম থানা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তারপরে বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে, অর্থাৎ সিসিটিভি ফুটেজ তদন্ত করে পরবর্তীতে কিন্তু পুলিশের পক্ষ থেকে 2টি, হাতীবান্ধা থানায় 1টি মামলা এবং পাটগ্রাম থানায় 1টি মামলা, অর্থাৎ হাতীবান্ধা থানায় 37 জন নামীয় এবং অজ্ঞাত প্রায় 200-300 এবং পাটগ্রাম থানায় কিন্তু 27 জন নামীয় এবং 200-300 অজ্ঞাত মামলা হয়। সেই মামলায় আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার রাতে কিন্তু 4 জনকে গ্রেফতার করা হয়, যাদেরকে গতকাল আদালতের মাধ্যমে কিন্তু জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত শুক্রবার রাতে কিন্তু আবারও কিন্তু সেখানে অভিযান চালিয়ে আরও 4 জনকে কিন্তু গ্রেফতার করা হয়। 4 জনের মধ্যে কিন্তু 4 জনের মধ্যে একজন কিন্তু হাতীবান্ধা থানা থেকে গ্রেফতার করা হয়। তো সব মিলে এখন পর্যন্ত কিন্তু 8 জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে 4 জন কিন্তু ইতোমধ্যে জেল হাজতে আছেন, আর বাকি 4 জন আজকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কিন্তু ইতোমধ্যে পথে আছেন। এখন পর্যন্ত
আদালত অবধি আসেননি। আমরা যেমনটি খবর পেয়েছি যে কিছুক্ষণ আগে কিন্তু একজন আসামি পাটগ্রাম থেকে নিয়ে আসা হয়েছে। তাকে কিন্তু লালমনিরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের আদালতে তোলা হয় এবং ইশরাত জাহান আদালত তার জামিন নামঞ্জুর করে কিন্তু জেল হাজতে প্রেরণ করা হয়। এখনও কিন্তু 3 জন পথে আছেন, আসামিগুলো পথে আছেন। আসলে তাদেরকে হয়তো বা আবারও এই ইশরাত জাহানের আদালতে তোলা হবে। পরবর্তীতে আদালত যে সিদ্ধান্ত দেবে সেই হিসাবে কিন্তু ব্যবস্থা নেবে প্রশাসন। তা আমরা কথা বলেছি পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুরের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে পাটগ্রামের এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। আমরা কথা বলতে চেয়েছিলাম যে যাদেরকে আসামি করা হয়েছে আসলে তাদেরকে গ্রেফতারের অভিযান চলছে কিনা। তো তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন তাদের গ্রেফতার যারা আসামি আছেন বা দুষ্কৃতিকারী যারা আছেন সিসিটিভি ফুটেজ চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার অভিযান চলছে। তা আমরা শুনছিলাম যে এই মামলায় কিন্তু অনেক আসামি বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে করা হয়েছে। তো সে কারণে কিন্তু বিএনপির পক্ষ থেকে 2 জনকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। একজন হচ্ছেন জাহাঙ্গীর চপল, যিনি পাটগ্রাম বিএনপির সদস্য, পাশাপাশি একজন আছেন পাটগ্রাম যুব দলের সদস্য মাহমুদ, তাকেও কিন্তু বহিষ্কার করা হয়েছে। আমরা গতকালকে দেখেছি যে লালমনিরহাট জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক স্বপন স্বাক্ষরিত কিন্তু একটি বার্তায় কিন্তু তাদেরকে সেই বহিষ্কারাদেশ জানানো হয়েছে। আর যুবদলের পক্ষ থেকে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে কিন্তু মাহমুদকেও বহিষ্কার করা হয়েছে। তার মানে 2 জনকে বহিষ্কার করা হয়েছে। এই বিষয়ে কিন্তু বিএনপির যে লালমনিরহাট 1 আসনের সম্ভাব্য আগামী দিনের যে এমপি পদপ্রার্থী তিনি কিন্তু সংবাদ সম্মেলন করে বলেছেন যে বিএনপির যদি কেউ এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত থাকে তাদেরকে দলের পক্ষ থেকে 3 সদস্যের কমিটি করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে কিন্তু যার বিরুদ্ধে ব্যবস্থা পাওয়া হবে, যার বিরুদ্ধে অভিযোগ আসবে। এলাকার পরিস্থিতি এবং থানার পরিস্থিতি স্বাভাবিক হোক, এটাই সকলের প্রত্যাশা। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান। কেউ যদি স্বৈরাচারের মতো আচরণ করে তবে তার পরিণতি আওয়ামী লীগের মতো হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উত্তরাঞ্চলে জুলাই পদযাত্রার 5ম দিনে বগুড়ার সাতমাথা মুক্তমঞ্চে আয়োজিত পথসভায় কথা বলেন তিনি। দলবাজ প্রশাসন, পুলিশ ও বিচারের দাবি জানিয়ে নাহিদ বলেন, আর কাউকে চাঁদাবাজি সন্ত্রাসের রাজনীতি করতে দেয়া হবে না। এর আগে সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে পদযাত্রা শুরু করেন নেতাকর্মীরা। সেখান থেকে সাতমাথা মুক্ত মঞ্চের সামনে গিয়ে পথসভায় অংশ নেন তারা। পদযাত্রা শুরুর আগে শহীদ পরিবারের সাথে দেখা করেন নাহিদ ইসলাম। এনসিপির পদযাত্রার পরবর্তী গন্তব্য জয়পুরহাট ও নওগাঁ জেলায়। নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে। যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকদের মতো আচরণ করে তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিববাদীদের দোসরদের মতোই হবে। এনসিপির পদযাত্রা নিয়ে আরো জানাতে জয়পুরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবেদুল মোমেন মুনি। মুনি, সর্বশেষ বলা হচ্ছিল যে জয়পুরহাট হচ্ছে পরবর্তী গন্তব্য, তো সেখানে কি এনসিপি নেতাকর্মীরা পৌঁছেছেন কিনা, কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা কারা রয়েছেন? নিশ্চয়ই জানেন যে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপি নেতারা তাদের কর্মসূচি শুরু করেছিল। সেই ধারাবাহিকতায় উত্তরাঞ্চলের জয়পুরহাট জেলায় আজকে তাদের পথসভা রয়েছে। এই পথসভার আগে এনসিপি নেতৃবৃন্দ তারা কিন্তু পদযাত্রা করবেন এবং পদযাত্রা শুরু হবে। এর মধ্যে যেন নির্বাচন চায় না জামায়াত, একই সঙ্গে নেতাকর্মীদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ফেনীতে রুকন সমাবেশে যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজারে পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। শহীদদের রক্তের সঙ্গে কাউকেই বেইমানি করতে দেয়া হবে না। ইদানিং কিছু রাজনৈতিক দল দখল ও লুটপাট শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও পথসভায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনীতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক 4টি পথসভায় অংশ নেন জামায়াত আমির। আগামীতে যে কোনো ফেস্টিভাল নতুন পুরাতন বুঝি না, এই ফেস্টিভালের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। কাজে আগামী নির্বাচন সুষ্ঠু আর উপর সেটা নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। গণমাধ্যমকে সত্য সংবাদ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোর প্রেস ক্লাবে 4 যুগ পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, তবে গত 15 বছরে তারা সত্য সংবাদ উপস্থাপন করতে পারেনি। এখন সময় এসেছে সত্য সংবাদ প্রকাশ করার। এ সময় সাংবাদিকদের যে কোনো সমস্যার সমাধানের আশ্বাস দেন বিএনপির এই নেতা। এর আগে প্রেস ক্লাব চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রেস ক্লাবে 4 যুগ পূর্তি পালন করা হয়। গত 15 বছর আপনার সত্য কথা উপস্থাপন করতে পারেন নাই। সাংবাদিক ভাইদের অনুরোধ থাকবে যে আপনারা হচ্ছেন বিবেক, আপনাদের কাছে আমি ন্যায় সাংবাদিকতা প্রত্যাশা করি। পঞ্চগড় মৌলভীবাজার সীমান্ত দিয়ে নারী শিশুসহ 25 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পঞ্চগড়ের 2 সীমান্ত দিয়ে 15 জনকে পুশিন করানো হয়। বিজিবি জানায়, শুক্রবার রাতে 56 বিজিবির আওতাধীন উপজেলা সদরের চাকলাহাট ইউনিয়নের খুনিয়াপাড়া দিয়ে 10 জন ও অমরখানা ইউনিয়নের অমরখানা সীমান্ত দিয়ে আরও 5 জনকে পুশিন করা হয়। পরে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে 5 জন পুরুষ, 5 জন নারী ও 5 জন শিশু। গত 2 মাসে 7 দফায় নারী শিশুসহ 101 জনকে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ। এদিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নিউ পাল্লা ক্যাম্প এলাকায় 10 জনকে পুশিন করানো হয়েছে। বঙ্গোপসাগরের সক্রিয় মৌসুমি বায়ু, সাথে আছে লঘুচাপের প্রভাব। এতে সারা দেশে আকাশ থাকছে মেঘাচ্ছন্ন, থেমে থেমে হচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে 9 জুলাই পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। ঝোড়ো বাতাস ও বজ্র বৃষ্টির প্রবণতাও বাড়বে। মাস জুড়ে 3টি লঘুচাপ দেখা দিতে পারে সাগরে, তবে এতে ঘূর্ণিঝড় হবার আশঙ্কা কম। এবার মৌসুমি বায়ু বেশ আগেই চলে এসেছে। মে মাসের শেষে ভারী বৃষ্টিতে বর্ষার আগমন, তবে জুনে এসে স্বাভাবিকের চেয়ে কম হয়েছে বৃষ্টি। গড়ে প্রায় 450 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, অথচ এ মাসে স্বাভাবিকের চেয়ে 19 মিলিমিটার কম ঝরেছে বৃষ্টি। জুলাই মাসে দেশের সবচেয়ে বেশি গড়ে প্রায় 500 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়। তবে গেল কয়েক বছরে এ সময় তাপপ্রবাহের প্রকোপ থাকছে। এবছর বেশ স্বস্তি। 9 জুলাই পর্যন্ত সারা দেশেই থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মেঘমালা যে বরাবর যায় সেই বরাবর থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এখন যে কন্ডিশন, মৌসুমি বায়ুর সক্রিয়তা, বায়ুচাপের আধিক্য এবং মৌসুমি লঘুচাপের বর্ধিত অংশ বাংলাদেশের উপর থাকার কারণে আজকে থেকে প্রায় 9 তারিখ পর্যন্ত টানা প্রতিদিন থেমে থেমে বৃষ্টি হবে এবং বৃষ্টিপাতের তীব্রতা কখনো বৃদ্ধি পাবে, কখনো কম থাকবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, বঙ্গোপসাগরে গেল 100 বছরে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে 466টি নিম্নচাপ হয়েছে। এ মাসেও সাগরে 3টি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে, যার একটি নিম্নচাপে রূপ নিতে পারে, তবে ঘূর্ণিঝড়ের সংখ্যা কম। বর্ষাকালে যেসব নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হয় সেগুলো সাধারণত ঘূর্ণিঝড়ের রূপ নেয় না। পূবলি লঘুচাপের বর্ধিত অংশ আমাদের উত্তর বঙ্গোপসাগরে এসে পড়ে, মায়ানমার হয়ে উত্তর বঙ্গোপসাগরে পড়ে। বঙ্গোপসাগরের তাপমাত্রা একটু বেশি, তখন সেই লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ হয় এবং সাইক্লোনে বা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার জন্য যতটুকু শক্তির প্রয়োজন, সেই শক্তি উত্তর বঙ্গোপসাগরে এইসব সিস্টেম থাকাকালীন পায় না। মাস জুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকলেও মৃদু তাপপ্রবাহের বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে, এ মাসেও 38 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রার পারদ।
শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় প্রায় 2 ঘন্টা ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। এ সময় উড়োজাহাজে আটকা পড়েন 387 হাজি। পরে যান্ত্রিক ত্রুটি সরিয়ে উড়োজাহাজটি সরিয়ে নিলে সকাল 11:30টার দিকে স্বাভাবিক হয় রানওয়েতে ওঠানামা। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, সকাল 9:30টায় মদিনা থেকে 387 জন হাজি নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে একটি ফ্লাইট। এ সময় ফ্লাইটের ত্রুটির কারণে রানওয়ে বন্ধ হয়ে যায়। প্রায় 2 ঘন্টার বেশি এমন অবস্থায় ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। পরে প্রকৌশলীরা ত্রুটি ঠিক করার পর রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয় বিমানটি। ইলিশের স্বাদ পেতে গত সপ্তাহের তুলনায় এখন দ্বিগুণ খরচ করতে হচ্ছে ক্রেতাদের। ব্যাপারীদের বেশিরভাগই মাছ নিয়ে অবতরণ কেন্দ্রে না আসায় এই পরিস্থিতি। চাঁদপুরে মৎস্য অবতরণ কেন্দ্রে 3% কমিশন বৃদ্ধি করায় ঘাটে ইলিশ নিয়ে আসছেন না তারা। ফলে মন প্রতি দাম বেড়েছে 40,000 টাকা। ইলিশের দাম নাগালে রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। চলতি মৌসুমে চাঁদপুরের মৎস্য অবতরণ কেন্দ্রে 3 দফা বেড়েছে ইলিশের দাম। 1 সপ্তাহের ব্যবধানে ছোট ও মাঝারি সাইজের ইলিশ মন প্রতি 80,000 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1,20,000 টাকায়। কেজি প্রতি গড়ে 2,000 টাকার নিচে মিলছে না কোনো ইলিশ। আমদানি কম থাকলে এটা বাড়বে, এটা কাঁচামালের ক্ষেত্রে নির্ধারিত কোনো হয় না। পাইকারি বিক্রেতাদের অভিযোগ, ঘাট পরিচালনা বাবদ ব্যাপারীদের কাছ থেকে মন প্রতি 800 টাকা নেওয়া হতো। তবে খরচ মেটানো সম্ভব নয় এমন অজুহাতে জুলাই মাস থেকে 3% কমিশন বৃদ্ধি করে মৎস্য বণিক সমিতি। এতে ঘটে বিপত্তি। আগে মনে করেন 42 কেজি 500 দিয়ে দিত, এখন 42 কেজি তো করছে। তাহলে অবশ্যই এটা আপনার জেলেদেরকে একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে না, আধা কেজি কমাই দিছে। ওই হিসাবে মনে করেন একটা আড়তদারিটা মনে করেন কিছুটা একটু বাড়ায় নিছে। জেলে যদি মাছ বেশি পায় অটোমেটিক দাম কমতে থাকে। তবে বিক্রেতাদের অভিযোগ নাকচ করেছে মৎস্য বণিক সমিতি। তাদের দাবি, নদীতে মাছ পাচ্ছে না জেলেরা। গড়ে 10 থেকে 15 জন ব্যাপারী ইলিশ নিয়ে আসছে ঘাটে। কমিশন সিস্টেম করা বলতে আগে একটা মন করা দালালি ছিল, এখন সব করা দালালি হবে। সারা বাংলাদেশে যেভাবে চলে যাবে। পার্টি মাছ নিয়ে আসতো, এখন 20 জন নিয়ে আসে। দিন দিন কমতেছে, মাছ কমতেছে, পার্টি কমতেছে। মাছ বাড়লে আবার পার্টি বাড়বে। ইলিশের দাম নির্ধারণের জন্য প্রস্তাব মন্ত্রণালয় পাঠিয়েছেন জেলা প্রশাসক। পরে দাম নিয়ন্ত্রণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মূল্য নির্ধারণের বিষয়টাতে মন্ত্রণালয় যদি আমার কাছে স্পেসিফিক পরামর্শ চায় বা মতামত চায় যে আসলে কি পদ্ধতিতে আমরা ইয়ে করতে পারি, সেই ক্ষেত্রে হয়তো আমি তাদেরকে পরামর্শ দিব। আপাতত তারা যদি উদ্যোগটা নেয় তবে আমরা হয়তো বাকি কাজটা করতে পারবো আর কি। গেল কয়েকদিন ধরে নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ, বরিশাল থেকে ইলিশ নিয়ে ঘাটে আসছে না জেলে ও ব্যাপারীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। খুব শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে যশোর সার্কিট হাউস মিলনায়তনে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। খাদ্য উপদেষ্টা বলেন, গতবারের তুলনায় এবার 3 লাখ টন বেশি চাল মজুদ আছে। এছাড়া বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে। ইতোমধ্যে 72% ধান ও চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে। শীঘ্রই ওএমএস সহ অন্যান্য কার্যক্রম শুরু করা হবে। এতে চালের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। খাদ্য বন্ধন কর্মসূচিতে মোট বেনিফিশিয়ারি আছে এবারে 53 লাখ লোক, 53 লাখ পরিবার। 6 মাস তারা 30 কেজি করে চাল পাবে। যে 6 মাস তারা 30 কেজি করে চাল পাবে, তারা বাজারে চালের জন্য দিতে হবে না। এতে করতে বাজারের চাল উপর মানে চালের তারা বাজারে চাল না গেলে বাজারের উপর চাপ কম পড়বে। এতে করতে যে দাম বাড়ানোর প্রবণতা আশা করছি কমবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি বিরোধী অভিযানে মামলায় সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলা তদন্তকারী কর্মকর্তা এস.এম. শাকিল হাসান। পুলিশ জানায়, মামলার সহায়ক অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সাবেক পুলিশ সুপার। তথ্যগুলো যাচাই বাছাই চলছে। রিমান্ড শেষ হয় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 2017 সালের 26 এপ্রিল শিবনগর এলাকা থেকে একটি বাড়িতে জঙ্গি বিরোধী অভিযান অপারেশন ঈগল হান্ট পরিচালনা করা হয়। 2 দিনের অপারেশনের পর ওই বাড়ি থেকে 4 জনের মরদেহ বের করে আনা হয়। ঘটনা 7 বছর পর শিবগঞ্জ থানায় মামলা করেন নিহত আবুর স্ত্রী সুমাইয়া খাতুন।
খাগড়াছড়িতে বর্ষার শুরুতে ভারী বর্ষণে ভূমি ধসের কারণে ঝুঁকিতে পড়েছে সিন্দুকছড়ি জালিয়াপাড়া সড়ক। 24 কিলোমিটার নান্দনিক সড়কটি 37 পয়েন্টে ধসে গেছে মাটি। সড়কটি রক্ষায় দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। খাগড়াছড়ির সিন্দুকছড়ি জালিয়াপাড়া সড়কটি দৃষ্টিনন্দন সড়ক হিসেবেই পরিচিত। কয়েক দফা ভারী বর্ষণে এই সড়কে অন্তত 37টি পয়েন্টে মাটি ধসে গেছে। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে রাস্তাটি। দ্রুত ভাঙন কবলিত অংশগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। সামনে যদি আবার বৃষ্টি আসে সেখানে কিন্তু এখানে যাতায়াত ব্যবস্থাটা করুণ হয়ে যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কয়েকদিন আগে এমন যে বর্ষা হয়েছে, ওই বর্ষার মধ্যে তো রাস্তা ভেঙে পড়ছে। ওই রাস্তার মধ্যে আমরা তো গাড়ি চালানো, যানবাহন চলাচল খুব কষ্ট পাচ্ছি। বড় ক্ষতির আগে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে মেরামতের দাবি জানিয়েছে শ্রমিক নেতারা। হয়তো এগুলো দ্রুত মেরামত না করলে জালিয়াপাড়া, মহাস্তরে, খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা বেশি। সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে এরই মধ্যে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে সড়কটি রক্ষা করা হবে। প্রতিবেদনটা হাতে পেলে ওখান থেকে আমরা বেশ কিছু সুপারিশমালা পাবো। তো সেই সুপারিশমালার প্রেক্ষিতে হয়তো বা আমরা এই ক্ষেত্রে আরো কারিগরি দিকগুলো পুনর্বিবেচনা করে কাজ নেওয়া যায় কিনা হাতে, সেটা আমরা মাথায় রাখছি। 2023 সালে দৃষ্টিনন্দন এই সড়কটি নির্মাণ করে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন 20 ইসিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটের ওসমানীনগরে দুটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ভোরে সিলেট ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে পুলিশ জানায়, কুরুয়া এলাকায় সিলেটমুখী অ্যানা ও ঢাকামুখী ইউনিক বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ইউনিক বাসের হেলপার রাজু নিহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আহত অন্তত 7 জনকে ওসমানী মেডিকেলে ভর্তি করে। অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। এদিকে মধ্যরাতে মাগুরা ঢাকা মহাসড়কের বেলনগর এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। ট্রাক ও বাস দুটি জব্দ করা হয়েছে। খাগড়াছড়িতে স্বেচ্ছাশ্রমে বিহারের নির্মাণ কাজ শুরু করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সকালে গঞ্জপাড়া চাইন্দা বৌদ্ধ বিহারের নির্মাণ কাজ শুরু হয়। 165 পরিবারের নারী পুরুষ স্বেচ্ছাশ্রমে এই কাজে অংশ নেয়। কোনো পারিশ্রমিক ছাড়াই বিহারের নতুন ভবনের কাজে গ্রামবাসীর পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক দায়িকারা যোগ দেন। স্থানীয়রা জানান, পুণ্য লাভের আশায় বিহারের নির্মাণ কাজে অংশ নিয়েছেন তারা। বগুড়ায় যমুনা নদীর ডান তীরের ভাঙনে সারিয়াকান্দির ইসামারা এলাকায় হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধ। এ অবস্থায় সবকিছু হারানোর আশঙ্কায় স্থানীয়রা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দাবি, ভাঙন রোধে নেওয়া হয়েছে ব্যবস্থা। 2 বছর আগে যমুনা নদীর ভাঙনে ইছামারা ও ফকিরপাড়া এলাকায় বাড়িঘর ও শতবিঘা ফসলি জমি বিলীন হয়ে যায়। এরপর তীর রক্ষায় কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। নদী ভাঙন ঠেকাতে প্রায় 12 কোটি টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে আসেনি। বরং কয়েকদিন আগে নতুন করে ভাঙনে ফসলি জমি সহ নদীগর্ভে হারিয়েছে প্রায় 700 মিটার এলাকা। হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, আর এ নিয়ে আতঙ্কে স্থানীয়রা। আর এই ভাঙন ঠেকান না যায়, এই বাঁধের গেলে ঘরে আমাদের অবস্থা আরো খারাপ। বাঁধ যে জিলে বাড়ি ঘর আছে সব উঠে ভাসে যাবো। অতি নিকটে বাঁধ, এই বাঁধটাও যদি ধরে তাহলে আগের দাঁড়ানোর মতো আর জায়গাটা থাকতেছে না। আর আগে ভেঙে গেছে গা, আবার অনেক অল্প দিনের মধ্যে একবার ভাঙ্গা শুরু বেশি হয়ে গেছে গা, একবার বিঘে খানি গেছে, আরো যাওয়ার মতন ক্ষমতা হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ইছামারা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধ থেকে মাত্র 300 মিটার দূরে 1 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। ঝুঁকিতে রয়েছে আরো 4.5 কিলোমিটার এলাকা।
তবে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কর্মকর্তারা। শেখ কামালপুর থেকে ডাউন স্ট্রিম পর্যন্ত প্রায় 4 কিলোমিটার অরক্ষিত আছে, ভাঙন প্রবণ আছে। সেই ভাঙন কবলিত এলাকা স্থায়ীভাবে প্রতিরক্ষা কাজ করার জন্য আমরা একটা ডিপিপি প্রণয়ন করেছি স্টাডির ভিত্তিতে। সেই ডিপিপি ব্যয় দাঁড়িয়েছে 1750 কোটি। এই ডিপিপিটা অনুমোদন হলে এই 4 কিলোমিটার স্থায়ীভাবে প্রতিরক্ষা করা সম্ভব হবে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি ভেঙে গেলে বগুড়া ও সিরাজগঞ্জের অন্তত 5টি উপজেলায় স্কুল, মসজিদ সহ নানা অবকাঠামো ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হবে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া। এই ছিল সমগ্র বাংলাদেশে সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।